আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছেন মন্ত্রী পদমর্যাদায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন, সচিব বা সিনিয়র সচিবের পদমর্যাদায় বিশেষ সহকারী রূপে যারা আছেন, তাদের সেফ এক্সিট নিয়ে নানা রকম কথা, কল্পকাহিনী, এগুলো রীতিমতো ওপেন সিক্রেট। এতটা খোলামেলাভাবে বলা হচ্ছে, যেটা আজ থেকে ৩-৪ মাস আগে একেবারে অকল্পনীয়। যখন কিংস পার্টি হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বলেছেন তার নিয়োগকর্তা, সেই এনসিপির আবার প্রধান জনাব নাহিদ, তিনি যখন বলেন যে কিছু উপদেষ্টা তারা সেফ এক্সিটের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন এবং কিছু উপদেষ্টা এনসিপির সঙ্গে বা নাহিদ ইসলামদের সঙ্গে বা ছাত্র জনতার সঙ্গে প্রতারণা করেছেন। আর প্রতারণাকে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন, এটা কেবলমাত্র ফ্রড নয়, এটার সঙ্গে মুনাফিকি জড়িত। প্রতারণা এবং মুনাফিকির মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো প্রতারণা একটা কৌশল, মুনাফিকি একটা রীতিমতো কবিরা গুনাহ। মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন। বেঈমানিটা আরও খারাপ, এটাই বাস্তবতা। কেননা এই নাহিদ ইসলাম যারা আসছেন ৩০-এর নিচে তাদের বয়স, তাদের সরলতা, তাদের আন্তরিকতা, তাদের ইচ্ছার কোনো ঘাটতি ছিল না প্রথম ৬ মাসের মধ্যে। এমনকি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এখন দুর্নীতির দায়ে দায়ী করা হচ্ছে, আপনি প্রথম ৬ মাস দেখেন, একটা বিন্দু পাবেন না। তাহলে এই যে তারা যেভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ল বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলো, এর কারণ কি, রিজনটা কি, সেই রিজনটাই ইন্ডিকেট বা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন জনাব নাহিদ ইসলাম। তো তার এই বক্তব্য অনেকটা ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে, বারুদের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে যাওয়ার আগে বা এগুলো নিয়ে একটা কনক্লুশনে যাওয়ার আগে আমাদের যারা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথী, তাদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। হাতে গোনা ২-৪ জন ছাড়া, যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফয়জুল করিম, ডক্টর সালেহ আহমেদ যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন এরকম, বা জনাব আবরার শিক্ষা উপদেষ্টা রয়েছেন, মানে যাদের রয়েছে বর্ণাঢ্য সুনাম সুখ্যাতি এবং তারা আপন আপন মন্ত্রণালয়ে ভালো করছেন। আমি আরও আছেন ২-১ জন, যেমন ফরিদা আপা আছেন, ফরহাদ মাজার ওয়াইফ, তারপর আরেকজন ভদ্রমহিলা আছেন, তিনি এনজিও কোঠায় এসেছেন কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো বিতর্ক আসেনি, শারমিন মুর্শিদ। তো বাকি যারা আছেন তাদের ব্যাপারে যে অভিযোগ, ইন জেনারেল অভিযোগ, তারা নিজেরা দুর্নীতিবাজ, তাদের পিএস এপিএস দুর্নীতিবাজ, তারা আপনজনদের সঙ্গে, অধীনস্থদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেন, মিসবিহেভ, এবং সবাই যেন অনেকটা তালেবর হয়ে গেছেন, কাউকে চিনেন না, কারো টেলিফোন ধরেন না এবং তাদেরকে পাওয়া যায় না সময় মতো। এটা হলো বাস্তবতা। ২ নম্বর হলো যে এদের একটা বিরাট অংশ বিদেশি নাগরিক, কেউ ব্রিটিশ সিটিজেন, কেউ আমেরিকান সিটিজেন, এবং এটা নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে যে যেখানে একজন সংসদ সদস্য হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য শতভাগ বাংলাদেশের নাগরিক হতে হবে, কোনো বিদেশি নাগরিক যদি থাকেনও তাকে সেই পাসপোর্ট হ্যান্ড ওভার করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। যেমন এহসানুল হক মিলন, তো তিনি আমেরিকান নাগরিক ছিলেন, নির্বাচন করার জন্য তাকে সেই নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের পাসপোর্ট ধারণ করতে হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে অন্যান্য যারা ওনার এই ক্যাবিনেটে আছেন
তারা যদি কেউ ব্রিটিশ সিটিজেন হন আর কেউ যদি আমেরিকান সিটিজেন হন, তাহলে তারা কি করে দায়িত্ব পালন করেন, এগুলো নিয়ে কেন সমালোচনা হবে না? যা হবার তাই হচ্ছে। আর কয়েকজন উপদেষ্টা রয়েছেন যাদের আচার আচরণ একেবারে বিরক্তিকর। মানে তাদের কথা শুনলে, তারপরে তাদের কর্মকাণ্ড দেখলে মানে মানুষের মেজাজ গরম হয়ে যায়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, সেই ইমেজের সঙ্গে আসলে এই জিনিসগুলো যায় না। এরপরে কয়েকজন উপদেষ্টা, তার মধ্যে ধরুন আসিফ নজরুল, রেজওয়ানা, তাদের সম্পর্কে কেন যেন মানুষ একেবারে ক্ষোভে ফুঁসছে। দুজনই আমার ডিপার্টমেন্টের সতীর্থ, আমরা একসাথে পড়াশোনা করেছি, একই ডিপার্টমেন্টে, ছোট বড়, কেউ বড় কেউ ছোট, যেহেতু আমরা একই ডিপার্টমেন্টের, তো তাদের প্রতি আমার একটা অন্যরকম মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা সবই কাজ করে। কিন্তু বাস্তব অবস্থা হলো যে এই দুজনের নাম শুনলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, মানুষ দেখতেই পাচ্ছে না। এটা হলো রিয়ালিটি। এর মধ্যে রেজওয়ানাকে নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে, কয়েকটি কারণে। রেজওয়ানার স্বামী, তিনিও আমাদেরই ডিপার্টমেন্টের ছাত্র, ল ডিপার্টমেন্টের ছাত্র। তো রেজওয়ানার স্বামী মূলত প্রথম দিকে বিপুর সঙ্গে, অর্থাৎ যে নসরুল হামিদ বিপু, তার কোম্পানিতে চাকরি করতেন। তো রেজওয়ানা মূলত পরিবেশকর্মী ছিলেন এবং বাংলাদেশের ভূমিদস্যু যারা, তারপরে যারা পরিবেশ নষ্ট করে, তাদের সঙ্গে তার একটা নিদারুণ, যাকে বলা হয়, দূরত্ব ছিল। এবং সে নাকি মামলা মোকদ্দমা করে বিভিন্ন মানুষকে নানাভাবে তিনি এই পরিবেশ রক্ষার নামে বিভিন্ন মানুষের জীবন তিনি হারাম করে দিয়েছিলেন। ফলে তার শত্রুর অভাব ছিল না। ফলে একটা সময় দেখা গেল যে হঠাৎ করে তার স্বামী সেই অপহৃত হলেন, অপহরণের শিকার হলেন। সেই অপহরণের পেছনে নানা রকম গল্প কাহিনী আছে। তো পরে আবার তাকে যখন উদ্ধার করা হলো বা তাকে যখন পাওয়া হলো, রেজওয়ানা এই ঘটনার পরে অনেক দিন চুপচাপ ছিলেন। আমি এই বিষয়গুলো একেবারে গভীর থেকে জানি, মানে পুরো বিষয়টা জানি কয়েকটা কারণে। প্রথম কারণ হলো যে বিপু, নসরুল হামিদ বিপু, ঠিক আমার পাশের চেয়ারটিতে বসতেন। তিনি বয়সে আমার চেয়ে 1 বছরের সিনিয়র। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, অসাধারণ একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং তখনও পর্যন্ত সে মন্ত্রী হয়নি। আমি এটা 2009-10 সনের ঘটনা বলছি। তো অনেক আগের থেকে বিপুর কোম্পানিতে চাকরি করতেন এই রেজওয়ানার স্বামী। পরবর্তীতে বিপু যখন মন্ত্রী হয়ে গেল, তখন সঙ্গত কারণেই তার অনেক কোম্পানির শেয়ার বা যাকে বলা হয় মালিকানা তাকে হস্তান্তর করতে হয়েছে। এবং সেভাবেই হয়তো, আমি জানি না, সেভাবেই হয়তো রেজওয়ানার যে হাজব্যান্ড, তিনি যেহেতু দীর্ঘদিনের তার সহকর্মী, বিশ্বস্ত, এবং বিপু আমাকে বলছিলেন যে বিপুর জন্য সমস্যা হলো যে যারা রেজওয়ানার স্বামীকে অপহরণ করেছিলেন তাদের সঙ্গে মানে বিপুর ভালো সম্পর্ক ছিল, আর তার স্টাফ ছিল, কিন্তু সে আনডান ছিল এই সময়টাতে। তখন সে আক্ষেপ করে আমাকে বলছিলেন যে রেজওয়ানার স্বামী, তার অফিসের স্টাফ খুবই ভালো, এবং তখন বিপুর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সে নিজেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বিভিন্ন ব্যাংকে। তখন আমার ব্যবসা তুঙ্গে, আমি 2009-10-11 সনের কথা বলছি, ব্যবসা তুঙ্গে, বড় বড় ব্যাংকের এমডিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো সে আমাকে বলছিল যে দেখো তো ভাই, আমার জন্য 10-12 কোটি টাকার একটা লোনের ব্যবস্থা করে দিতে পারো কিনা, তোমার সাথে তো সবারই একটা ভালো সম্পর্ক, করে দিতে পারো কিনা, আমার ফ্যাক্টরিটা আমি আর চালাতে পারছি না। তার যে সোয়েটার ছিল, তো তার 2-3টা ব্যবসা, এবং তার ওই 2011 সনে কোনো ব্যবসাই ভালো ছিল না। তার ল্যান্ড প্রজেক্ট ভালো চলছিল না, তার যেটা ডেভেলপিং ব্যবসা ভালো চলছিল না, ফ্যাক্টরিটা ভালো চলছিল না, তার একটা ফার্নিচার ব্যবসা ছিল সেটাও ভালো চলছিল না। তো এই পুরো জিনিসগুলো, তার একটা বাড়ি ছিল বাড়িধারাতে, ওই বাড়িটি তার সম্পত্তি, আর অন্যান্য দিক থেকে লোনের দায়ে একেবারে সে বিধ্বস্ত একজন মানুষ ছিল। তো যা হোক, পরবর্তী যখন মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি, কখনো যোগাযোগ হয়নি। ওই যে আমি বললাম যে যখনই একটা মানুষ আমার খুব ঘনিষ্ঠ কিন্তু সে ক্ষমতা পেয়ে যায়, আমি আর তার সঙ্গে যোগাযোগ রক্ষা করি না।
তো জাভেদের সঙ্গে এই যে বিখ্যাত, তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু মন্ত্রী হওয়ার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। পলক, তার জ্যাকব, শাহরিয়ার, মানে এরা বলতে গেলে সবাই খুব ছোট ভাই, একেবারে এমন ছোট ভাই। তারপরে যে মুরাদ, ডক্টর মুরাদ হাসান, মানে তারা বড় ভাই হিসেবে, লিডার হিসেবে একটা মানুষকে যতটা শ্রদ্ধা করা দরকার ওইভাবে আমাকে করতেন। কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতা পেয়ে গেছেন, জীবনে কখনো তাদের সাথে আমার কথা হয় নাই, টেলিফোনও হয়নি কখনো। দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু তারা কি কর্মকাণ্ড করছেন সেই কর্মকাণ্ডগুলো জানতাম। তো এনিওয়ে, তো যখনই বিপু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লো, এবং সীমাহীন দুর্নীতি, সে কিন্তু আগের থেকেই দুর্নীতি করছিল। কিন্তু মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তার দুর্নীতি ছিল এলাকার ওই যে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া, চাঁদাবাজি করা, এরকম জিনিসগুলো অনেকটা যাকে বলে খাইস্টা বা স্যাসর যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ওইরকম কর্মকাণ্ড করতেন তিনি যতদিন তিনি এমপি ছিলেন। ওইভাবে তার সংসার চালাতে, এবং তার ওই যে ওখানকার যে উপজেলা চেয়ারম্যান ছিল, সেই উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তিনি এই কাজগুলো করতেন। কিন্তু হি ওয়াজ এ ওয়েল বিহেভড ম্যান। আর মন্ত্রী হওয়ার পরে মানে সে দুর্নীতির মাস্টার মাইন্ড। সে সালমান এফ রহমান, তৌফিক আল্লাহি, আরও মানে পুরো একটা গ্যাং মিলে সে যে কর্মকাণ্ড করেছে, এবং সঙ্গতির কারণেই তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এখানে তার বিনিয়োগ, তার টাকা পয়সা সব মিলিয়ে একেবারে মুহূর্তের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়তো এই মন্ত্রণালয়। এই যে যত তেল গ্যাস কেনা, বিদেশিদের পেমেন্ট দেওয়া, নতুন কূপ খনন করা, সব মিলিয়ে এই মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল দুর্নীতির সাথে অন্য কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি তুলনা করা যাবে না। অতীতে বিএনপি যারা ছিল, সেই ডক্টর মোশাররফ বলেন, তারপরে তার আগে ছিলেন আরাক মোশাররফ সাহেব, ওই যে সচিব এরশাদের যে জিনাত মোশাররফের হাজব্যান্ড মিস্টার মোশাররফ, মানে সবার মধ্যেই ভীষণ রকম দুর্নীতির অভিযোগ, ভীষণ রকম দুর্নীতির অভিযোগ। কিন্তু আওয়ামী লীগ জমানাতে প্রথম যারা মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীদের মধ্যে ধরেন ব্রিগেডিয়ার এনাম ছিলেন, উনি জীবিত আছেন কিনা জানি না, রিজনেবল অনেস্ট ছিলেন। তো যা হোক, এখন এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে দেখা গেল যে এই বিপুর সহায় সম্পত্তি, তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে রেজওয়ানার হাজব্যান্ডের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে সবাই আলাপ আলোচনা করছে যে সে মানে রেজওয়ানা এবং তার স্বামী, তারা এই বিপুর সহায় সম্পত্তি রক্ষা করছে। কিন্তু আমি প্রেক্ষাপট বললাম যে সম্পর্কটা আজকে নয়, অনেক আগের থেকে। কিন্তু এর বাইরে আরও ভয়ঙ্কর খবর হলো যে বিপুর যে আরও সহায় সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি, যার সঙ্গে রেজওয়ানা বা তার স্বামীর কোনো সম্পর্ক নেই, সেগুলো স্থানীয় বিএনপির বড় বড় নেতারা যেভাবে তারা রক্ষা করছে এবং বিপুর স্বার্থ সংরক্ষণ করছে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান বিপু আওয়ামী লীগের মধ্যে, আর সবচেয়ে সেফেস্ট, নিরাপদ যে যদি কেউ থেকে থাকে, ইভেন বেটার দ্যান এস আলম। এস আলম এখনও বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছেন, তো এস আলমের চাইতেও বিপু এখন ভালো অবস্থানে আছেন। তো এটা রেজওয়ানাকে এবং তার স্বামীকে সে যতই কথা বলুক না কেন বিব্রত করছে। এবং একই সঙ্গে সেন্ট মার্টিনে নিয়ে তার যে চিন্তা চেতনা, বা সে যেভাবে সেন্ট মার্টিনকে দূষণমুক্ত করার নামে পর্যটক বন্ধ রেখেছে, এটা ছড়িয়ে পড়েছে যে এরা আসলে মার্কিন স্বার্থ রক্ষা করে সেন্ট মার্টিনকে আমেরিকা দিতে চাচ্ছে। এই জিনিসগুলো চলে আসছে। এর মধ্যে আরেকজন আছে আদিলুর রহমান শুভ্র, ওই আমাদের ল ডিপার্টমেন্টেরই, সামনে খুব কম আসে, কিন্তু সবার সঙ্গে সে খারাপ আচরণ করে। মানে তার ভাবসাব, আপনি মানে এই লোক যে মানুষের সাথে এতটা খারাপ আচরণ করতে পারে, উগ্র আচরণ করতে পারে, এটা আদিলুর রহমান শুভ্রকে না দেখলে, মানে যারা দেখেছেন এই ক্ষমতা গ্রহণের আগে, তারা বিশ্বাসই করবেন না। সবার সাথে প্রচণ্ড রকমভাবে তার বদনাম ছড়িয়ে পড়েছে। আমি এইভাবে, যেমন আসিফ আহমদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে বা অনেক কিছু আসছে। তো এগুলো নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির যারা নেতৃবৃন্দ রাজপথে আছেন, তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিন্তায় ফেলে দিয়েছে। এবং সবাই বলার চেষ্টা করছে যে এই যে লোকজন, তাদের সেফ এক্সিট কী, এবং যারাই দুর্নীতি করে, যারাই বিতর্কিত হয়ে পড়ে, তারা সবসময় একটা নিরাপদে পালানোর চেষ্টা করে। তো সেই চেষ্টা অনেকে করছেন, অনেকে বিভিন্ন লোকের সাথে, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন বলে নানা রকম বক্তব্য ছড়িয়ে পড়েছে। এটা ছড়িয়ে পড়ার কারণে
দেখা গেল এনসিপি যারা নেতৃবৃন্দ তারা বলছেন যে তারা নিরাপদ মানে সেফ এক্সিট পাবেন না, নিরাপদে পালাতে পারবেন না, এবং তাদের নিরাপদে মানে সেফ এক্সিটের একমাত্র যাকে বলা হয় পন্থা হলো মৃত্যু। খুবই ডেঞ্জারাস একটা কথা। এই কথা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। আর যারা সাধারণ জনগণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এদের পাসপোর্ট সিজ করা হোক, এরা যেন বিদেশ যেতে না পারে, ক্ষমতা ত্যাগের আগেই তাদের পাসপোর্ট সিজ করতে হবে, এবং তারা বাংলাদেশ থেকে কোনো অবস্থাতেই যেতে পারবে না, তাদেরকে যেতে দেওয়া হবে না। এইরকম যে একটা অবস্থা বাংলাদেশে চলছে, আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। এখানে আরও অনেক ভালো কিছু হওয়ার কথা ছিল। এর কারণ হলো যে লোকগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সবাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষা দীক্ষায়, পরিবারে, মান মর্যাদায়, সব দিকে। কেন এরকম হলো? কেন আমরা ক্ষমতার দ্বারা এতটা মোহগ্রস্ত হই? কেন আমাদের অভাব, টাকার অভাব, বিলাসিতার অভাব আমাদেরকে কেন কুকর্মে তাড়িত করে? কেন আমরা স্থির থাকতে পারি না? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।